হ্যালো, ওয়েলকাম টু মাই ক্লাসেস। তো এটা এই ভিডিওর পার্ট 2, যেখানে আমি ওয়ার্ল্ড ইকোনমি ট্রান্সফরমেশন তোমাদের বোঝাচ্ছিলাম। আমি আজকে এই ভিডিওটা কমপ্লিট করে একটা কোশ্চেন তোমাদের লিখতে দেবো। তোমরা লিখতে পারো সেই কোশ্চেনটা এবং চেষ্টাও করতে পারো। কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞেস করে নেবে। এই ভিডিওটার তৈরি করার মেন উদ্দেশ্য আমার যে তোমরা এই ওয়ার্ল্ড ইকোনমি ট্রান্সফরমেশনে একটা পার্টিকুলার জিনিস অনেকবার শুনেছো যখন আমি ভিডিওটা তোমাদেরকে পড়াচ্ছিলাম বা ভিডিওটা আমি তৈরি করছিলাম, সেটা হচ্ছে ইনফ্লেশন। এবং তোমাদের আমি এটা তৈরি করার সময় বা পড়ানোর সময়তে এটাও বলেছিলাম যে ইনফ্লেশন কি, সেটা হচ্ছে সার্টেন রাইজ ইন প্রাইসেস অর সাস্টেনেবল রাইজ ইন প্রাইসেস। কিন্তু কথা হচ্ছে ইনফ্লেশন ইজ মাচ মোর দ্যান দ্যাট। তো আজকে আমরা ইনফ্লেশন সম্বন্ধে একটা ছোট্ট টপিক, ইনফ্লেশনটা কি সেটার একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং তোমাদের দিয়ে দেবো। যারা ইনফ্লেশন বলতে শুদ্ধ ওইটুকুই বোঝো যে সাস্টেনেবল রাইজ ইন প্রাইস, কিন্তু শুধু ইনফ্লেশন কি তাই, আর কি জড়িয়ে আছে ইনফ্লেশনের মধ্যে, সেই সম্বন্ধে তোমাদের আমি এই ভিডিওটা আজকে বানাচ্ছি। আর তোমাদের এর আগে আমি কেনেজিয়ান্স মডেল বুঝিয়েছিলাম, আশা করছি তোমাদের মনে আছে যে ক্লাসিক্যাল ইকোনমিক্স, কেনেজিয়ান্স ইকোনমিক্স এ জিডিপি কি করে আউটপুট বাড়ানো যায় সেটা কেনেজিয়ান ইকোনমিক্স শর্ট টার্মের ক্ষেত্রে বলেছে যে ডিউরিং দ্য টাইম অফ রিসেশন গভর্নমেন্ট যখন সাপোর্ট করবে তখন একটা পার্টিকুলার কেসে সেই জিডিপিটাকে বাড়াতে পারে যাতে অ্যাগ্রিগেট ডিমান্ডটা ওভারঅল বাড়বে। অ্যাগ্রিগেট ডিমান্ড বাড়লে আমরা দেখছি এখানে জিডিপি একটা পজিশন আছে, নমিনাল কন্ডিশনস জিডিপি, নর্মাল কন্ডিশনস জিডিপি একটা পজিশন আছে, যখন গভর্নমেন্ট হেল্প করছে তখন ডিমান্ড যখন বাড়ছে তখন জিডিপির পজিশন আরেকটা আছে। তো এইটার পরে আমরা আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে ইনফ্লেশন। ওকে, দেখো আমি ইনফ্লেশনটা খুব শর্ট অ্যান্ড ক্রিস্প ওয়েতে তোমাদেরকে বোঝাবো। তো ইনফ্লেশন বলতে তোমরা এই জিনিসটা যেটা তোমরা জানো সেটা খুব সঠিক যে সাস্টেনেবল রাইজ ইন প্রাইস অফ গুডস অ্যান্ড সার্ভিসেস। ওকে, কিন্তু inflation at the same time reduces purchasing power. Purchasing power মানে কিছুই না, কেনার ক্ষমতা, রাইট? আর loss of real value in terms of money. ওকে, এটার মানে কি? এটার মানে হচ্ছে তোমার যে কারেন্সি that will depreciate. If inflation increases, currency will depreciate. So it is a chain process. Okay, so inflation কে আমরা দুটো ভাবে দেখতে পারি। একটা কন্ডিশনকে আমরা বলি অ্যান্টিসিপেটেড, মানে আমরা বলতে পারি যে ইনফ্লেশন হতে চলেছে, আমরা এই ঘটনাটা জানি। সো অ্যান্টিসিপেটেড ইনফ্লেশন ইজ সামথিং ওয়্যার মেজরিটি অফ পিপল আর এক্সপেক্টিং। ওকে, যেমন ধরো ব্যাংক ইন্টারেস্ট কমিয়ে দিল, আর ব্যাংক যদি ইন্টারেস্ট কমায় সেই ক্ষেত্রে সার্কুলেশন অফ মানি বাড়বে, যেটা তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম। আবার ধরো কোনো একটা ফ্যাক্টরিতে, কোনো একটা ফ্যাক্টরি না, ধরো দেশের সব ফ্যাক্টরিতে ওয়ার্কাররা যারা কাজ করছে তাদের ওয়েজ হাইক হলো, তাতে কস্ট অফ প্রোডাকশন বাড়লো, তো তার ফলে ইনফ্লেশন হলো। এগুলো অ্যান্টিসিপেটেড ইনফ্লেশন, মানে এই ইনফ্লেশন গুলো হওয়ার আছে সেটা জনগণ জানে। অ্যান্টিসিপেটেড ইনফ্লেশন কোনো রকম প্রবলেম তৈরি করে না, প্রবলেম তৈরি হয় আনঅ্যান্টিসিপেটেড ইনফ্লেশন। ওকে, তো আমরা আসি আনঅ্যান্টিসিপেটেড ইনফ্লেশন। ওকে, তো আনঅ্যান্টিসিপেটেড ইনফ্লেশন হচ্ছে, ধরো
যেখানে ক্রেডিটর লুজ অ্যান্ড ডেটার্স গেইন। ওকে, তো আমরা বলতে পারছি না যে এর পরে কি হবে। স্টক মার্কেট ক্র্যাশ করতে পারে, করতেই পারে। বা ধরো একটা এমন সিচুয়েশন আসলো যেখানে কনজিউমার্স আর লেস লাইকলি টু স্পেন্ড। এর ফলে কি হয়, যাদের ফিক্সড ইনকাম তারা একটা পার্টিকুলার গ্রোথকে, মানে আমি বলতে চাইছি একটা পার্টিকুলার গ্রোথ, ধরো রেন্ট, প্রত্যেক বছর বাড়ছে কিন্তু এই লোকটার ফিক্সড ইনকাম, তো তার কাছে এই রেন্টটা ইনফ্লেটেড এবং এটা আনঅ্যান্টিসিপেটরি। ধরো রিয়েল এস্টেটের সিএজিআর ফর রিয়েল এস্টেট suddenly increases a lot, সেই ক্ষেত্রে যাদের ফিক্সড ইনকাম তাদের ক্ষেত্রে এটা আনঅ্যান্টিসিপেটেড ইনফ্লেশন এবং সেটা বিপজ্জনক। আরো একটা প্রবলেম হয় আনঅ্যান্টিসিপেটেড ইনফ্লেশনে, সেটা হচ্ছে রিডাকশন ইন এক্সপোর্টস। আর যদি স্টক মার্কেট ক্র্যাশ করে কোনোভাবে, দেন ভ্যালু অফ ইনভেস্টমেন্টস গেটস ডিস্ট্রয়েড। ওকে, তো ইনফ্লেশনটাকে আমরা এই দুভাবে সাধারণত দেখি। এবার যদি আমরা বলি যে ইনফ্লেশন কেন হয়, কজ কি ইনফ্লেশনের, দেখো এর কোনো সিঙ্গেল কজ নেই। তবে আমাদের মডার্ন ইকোনমিক থিওরিতে আমরা সাধারণত এটাকে দুভাবে ভাগ করি। প্রথম যেটাকে আমরা বলি সেটাকে আমরা বলি কস্ট পুশ ইনফ্লেশন। ওকে, কস্ট পুশ ইনফ্লেশন সামথিং, ধরো একটা পার্টিকুলার জায়গায় ওয়েজ বাড়লো, পার্টিকুলার সেক্টরে ওয়েজ বাড়লো, তো ওয়েজ বাড়ার ক্ষেত্রে লেবার কস্ট বাড়লো, রাইট? লেবার কস্ট বাড়ার ক্ষেত্রে প্রোডাকশন কস্ট বাড়লো, ঠিক আছে? প্রোডাকশন কস্ট বাড়ার ক্ষেত্রে একটা জিনিস, যে জিনিসটা হয়তো একটা সময় 100 টাকায় বিক্রি হতো সেই জিনিসটা আজকে 108 টাকায় বিক্রি হচ্ছে, তার মানে 8% ইনফ্লেশন। এবার যদি ওয়েজ না বেড়ে এটা র মেটেরিয়ালস এর দাম বাড়ে, সেক্ষেত্রেও এটা কস্ট পুশ ইনফ্লেশনের মধ্যেই পড়বে, ঠিক আছে? কস্ট পুশ ইনফ্লেশনে শুধুমাত্র যে ওয়েজ একটা ফ্যাক্টর এরকম নয়, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে প্রাইভেট ফার্ম ওনার্স বা যারা ফ্যাক্টরি entrepreneurs, তারা তাদের ইনক্রিজ, দে ওয়ান্ট টু ইনক্রিজ দেয়ার প্রফিট মার্জিন, সেক্ষেত্রেও এই ইনফ্লেটেড প্রাইস হবে এবং ইনফ্লেটেড প্রাইস হলে সেটাকে আমরা এই পার্টিকুলার সিনারিওতে কস্ট পুশ ইনফ্লেশন বলবো। কস্ট পুশ কথাটার মানে হচ্ছে আমরা যখন একটা পার্টিকুলার কস্টকে নিয়ে কথা বলছি, রাইট? যে কস্ট বাড়ছে বলে দাম বাড়ছে, কাঁচামালের দাম বাড়ছে বলে ফাইনাল গুডস এর দাম বাড়ছে, এটাই হচ্ছে কস্ট পুশ ইনফ্লেশন। আর একটা আমরা ডিভাইড করি, সেটাকে আমরা বলি ডিমান্ড পুল ইনফ্লেশন। ওকে, ডিমান্ড পুল ইনফ্লেশন মানে কিছুই না, ডিমান্ড গ্রেটার দেন, সরি, when demand is greater than supply, so it automatically increases the
প্রাইস। পেনটা মাঝে মাঝে কি হয়? So it automatically increases the price of the product. Okay, so এটাকে আমরা বলি demand pull inflation. So demand for goods and services exceed the supply, therefore the cost of the item rises unless supply is perfectly elastic. Okay, so ডিমান্ড যদি বেশি থাকে, সাপ্লাই যদি কম থাকে, তো এই পয়েন্টে যতক্ষণ না আসবে, এই পয়েন্টটাকে আমরা বলি পয়েন্ট অফ ইকুইলিব্রিয়াম, জেনারেল ইকুইলিব্রিয়াম। তো ততক্ষণ ইনফ্লেশন থাকবে। ওকে, তো এইবারে আমরা আসি মেজারমেন্টস এ। ওকে, তো আমরা একটা পার্টিকুলার ফর্মুলা ইউজ করি এখানে ইনফ্লেশনের মেজার করার জন্য। সেটাকে আমরা বলি কারেন্ট প্রাইসেস মাইনাস বেস ইয়ার প্রাইস divided by base year price into 100. Okay, so this is the formula. So there is a particular reference called base year. Base year is a certain year from where the initials are counted. ঠিক আছে, ধরো আমি বলছি 2010 একটা বেস ইয়ার, এখন আমরা সাপোজ আছি 2015-এ। তো আমরা যদি ইনফ্লেশন ক্যালকুলেট করতে চাই, সেক্ষেত্রে আমরা 2010 কে বেস ইয়ার ক্যালকুলেট করে আমরা 2015-তে দেখবো যে কত পার্সেন্ট ইনফ্লেশন হয়েছে। ওকে, তো এটাই হচ্ছে বেস ইয়ার। কনসেপ্টটা আরো বড়, কিন্তু আমি এই ভিডিওটাকে ছোট রাখতে চাইছি, যে কারণে আমি জাস্ট তোমাদেরকে বোঝাতে চাইছি যে হোয়াট ইজ ইনফ্লেশন, ইনফ্লেশনটা কি। তোমরা তো অনেকেই শুনেছো, অনেক কাগজেও হয়তো পড়েছো, কিন্তু ইনফ্লেশন is not a very small topic. In fact, it covers a lot of things and lot of important things to be in general. তো আমরা পরের জায়গায় আসি। তো আমরা সাধারণত 5 different measures we use. Okay, তো 5 মেজারমেন্টস এর মধ্যে আমরা দুটো পার্টে এটাকে ভাগ করে নিই। একটাকে আমরা বলি হোলসেল প্রাইস ইন্ডেক্স, WPI, আর 4 রকমের কনজিউমার প্রাইস ইন্ডেক্স অথবা সিপিআই। ওকে, এবারে তাহলে এদের দুজনকার মধ্যে ডাইভারজেন্স কি? হোয়াট ইজ দ্য ডাইভারজেন্স? তো প্রথমে আমরা আসি ডব্লিউপিআই তে। WPI reflects average price change of goods and that services that are bought and sold in the wholesale market. হোলসেল প্রাইস ইন্ডেক্স মানে সোজা কথায় হচ্ছে হোলসেল মার্কেটে কত ইনফ্লেশন হচ্ছে। ঠিক আছে, হোয়াট ইজ দ্য রেট অফ ইনফ্লেশন। অ্যান্ড তোমরা এই মিনিস্ট্রিটা জেনে রাখো, এই মিনিস্ট্রিটা তোমাদের কম্পিটিটিভ পরীক্ষাতেও আসতে পারে। সাধারণত আমরা বলি অফিস অফ ইকোনমিক অ্যাডভাইজার, মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। ওকে, আর এই হোলসেল প্রাইস ইন্ডেক্স হচ্ছে মান্থলি বেসিসে
ক্যালকুলেট করা হয়, আর সাধারণত আমরা বলি ল্যাগ অফ ফোর্টনাইট। ওকে, এবারে হোলসেল প্রাইস ইন্ডেক্সের কিছু ডিটেলসে আসা যাক। টোটাল হোলসেল প্রাইস ইন্ডেক্সে আমরা 697 কমোডিটিজ কে ধরি। 697 commodities are taken into action for computing the WPI. নাও এর মধ্যে আমরা কিছু ধরি প্রাইমারি আর্টিকেল, ফুয়েল, পাওয়ার, ম্যানুফ্যাকচার্ড গুডস। ওকে, আর প্রাইমারি আর্টিকেলের মধ্যে কি কি আসে? ফুড, নন ফুড আর মিনারেল। বোঝা গেল? এইবার প্রাইমারি আর্টিকেল সাধারণত 22.62% ওয়েট করে, যেটার মধ্যে আমরা 117টা আইটেমকে রাখি। আইটেমস। ওকে, আচ্ছা, ফুয়েল, পাওয়ার, লুব্রিক্যান্টস, এটা 13.15% ওয়ে করে, যেটার মধ্যে 16টা আইটেম আসে। ঠিক আছে, আর ম্যানুফ্যাকচার্ড গুডস আমাদের 64.23% ক্যারি করে। ঠিক আছে, ম্যানুফ্যাকচার্ড গুডস এর মধ্যে 564 আইটেমস আছে। এর মধ্যে কিছু জিনিস আছে, যেমন ধরো আমি তোমাদের বলে দিচ্ছি, বেভারেজ, ঠিক আছে, টেক্সটাইল, উড, রাবার, তারপরে পেপার, এটসেট্রা। এই টোটাল 564 আইটেমস আছে। অ্যালয়েজ আছে, পেপার প্রোডাক্টস আছে, টোব্যাকো আছে, টোব্যাকো প্রোডাক্টস আছে, and there are many other items as well. এরপরে আমরা আসবো সিপিআই তে। ঠিক আছে, সিপিআই হচ্ছে কনজিউমার প্রাইস ইন্ডেক্স। কনজিউমার মানে বুঝতেই পারছো যে কনজিউম করছে, তো এই ক্ষেত্রে আমরা কনসিডার করি রিটেল বায়ারকে, রাইট? So it measures the changes over time in the level of retail prices of selected goods and services on which consumers of a defined group spend their income, right? মানে আমরা যে সার্ভিসগুলো রিটেল থেকে কিনছি, গুডস বা সার্ভিস যে কোনো, সে হেয়ার কাটও হতে পারে। ধরো হেয়ার কাট, আমি চুল কাটতাম আগে 25 টাকায়, এখন কাটি 50 টাকায়। So there has been a 100% increase, right? তো এটা একটা সার্ভিস, সেটা কোনো গুড হতে পারে। ধরো তুমি একটা সাবান কিনলে, সোপ, 10 টাকায়, আগে কিনেছো, বেস ইয়ার ধরলাম আমি 2015, এখন আমি ধরলাম যে সেই সাবানটার দাম হচ্ছে 15 টাকা, সো 5% ইনফ্লেশন, সরি 50% ইনফ্লেশন। ওকে, তো ইনফ্লেশন এত বাড়ে না, আমি একটা এক্সাম্পল দিলাম, এবং এইগুলোর প্রত্যেকটার এক্সেপশন আছে। যে হেয়ার কাট 25 থেকে 50 হয়েছে, হয়তো এখানে তুমি দেখছো 100% ইনফ্লেশন, কিন্তু ওভারঅল অ্যাগ্রিগেট যখন আমরা করি প্রত্যেকটা আইটেমকে, তখন আমরা সিপিআই তে হোক বা ডাব্লিউপিআই তে হোক, ইনফ্লেশন পার্সেন্টেজ কম্পারেটিভলি অনেক কমে আসে। তো মানে ইনফ্লেশন শুধুমাত্র একটা পার্টিকুলার প্রোডাক্টের জন্য কিন্তু আলাদা আলাদা করে ক্যালকুলেট করা হয় না। এটা আমি তোমাদের জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বোঝালাম।
তো সাধারণত আমাদের সিপিআই এর বেস ইয়ার আমি যখন পড়াশোনা করতাম তখন ছিল 2012। একবার এখনকার বেস ইয়ারটা তোমরা চেক করে নিও। তো বেশ, দেখা যাক। সিপিআই চারটে টাইপে ভাগ হয়। একটাকে বলি আমরা ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স, আইডব্লিউ। একটাকে বলি আমরা এগ্রিকালচারাল লেবার্স, এএল। একটাকে বলি আমরা রুরাল লেবারার্স, আরএল। আরেকটাকে বলি আমরা সিপিআই, রুরাল, সিপিআই, রুরাল, আরবান কম্বাইন্ড। ওকে, সিপিআই রিলিজ করে হচ্ছে মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন, ঠিক আছে, বা সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্স অফিস। অনেক ক্ষেত্রে তোমরা এমসিকিউ তে অপশন পাবে সিএসও, সিএসও মেরে দিয়ে চলে আসবে। তো ডাব্লিউপিআই আর সিপিআই এর মধ্যে তোমরা সবথেকে প্রাইমারি একটা ডিফারেন্স দেখতে পাবে, সেটা হচ্ছে ডাব্লিউপিআই ইজ অনলি ফর গুডস, বাট সিপিআই ইজ ফর বোথ গুডস অ্যান্ড সার্ভিসেস। আশা করছি তোমাদের এখন এটা বোঝাতে হবে না যে গুড আর সার্ভিসের মধ্যে ডিফারেন্স কি। হোপফুলি তোমরা জানো। আইটেমস যদি কভার্ড হয় সেখানে ডাব্লিউপিআই তে 697, আর সিপিআই তে 448 হচ্ছে রুরাল বাস্কেটে, আর 460 হচ্ছে আরবান বাস্কেট। ওকে, বোঝা গেল? বাস্কেট অফ গুডস এটা একটা ইকোনমিক টার্ম। তো 2014-এ আরবিআই সিপিআই কেই একটা কি মেজার কল্ড অ্যাজ কি মেজার অফ ইনফ্লেশন বলে। ওকে, চলো আরেকটু ডিটেলে দেখা যাক। এবার আমি বলবো স্টেজেস, স্টেজেস অফ ইনফ্লেশন। প্রথমে আমরা বলি ক্রিপিং ইনফ্লেশন, সাধারণত 3% অ্যানুয়ালি। ওকে, লো রেট। ক্রিপিং এর পর আসে ট্রটিং ইনফ্লেশন, TROTTING, ট্রটিং ইনফ্লেশন, যেখানে পার্সেন্টেজটাকে আমরা ধরি 3 to 10%। ট্রটিং ইনফ্লেশনের পরে আসে গ্যালাপিং ইনফ্লেশন। গ্যালাপিং ইনফ্লেশনকে আমরা জেনারেলি ধরি 10 to 20% এর মধ্যে। গ্যালাপিং ইনফ্লেশনের পর আসে হাইপার ইনফ্লেশন। হাইপার ইনফ্লেশন হচ্ছে মোর দ্যান 20%, 20% প্লাস, ঠিক আছে। লাইক তোমাদের আমি ওয়ার্ল্ড ওয়ার এন্ড পরের আফটার ম্যাথ পড়েছিলাম জার্মানির কথা। জার্মানি সাফার্ড ফ্রম হাইপার ইনফ্লেশন বিকজ they used to print currencies to pay the war indemnity as per the Treaty of Versailles. মনে আছে তো? ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এর ভিডিও, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এর ভিডিও। So economics is a continuous process, okay? And economics is related with everyday life of every citizen in the country as well as the world. তো যাই হোক, এবার আমরা টাইপসে আসি। প্রথমে আমরা আসবো ওয়েজ ইনফ্লেশনে। ওকে, ওয়েজ ইনফ্লেশন মানে হচ্ছে যেখানে ডিমান্ড বেশি, সাপ্লাই কম।
ডিমান্ড বেশি, সাপ্লাই কম, এটাকে আমরা বলি ওয়েজ ইনফ্লেশন। ওয়েজ ইনফ্লেশন বাড়লে প্রোডাক্টের প্রাইস বাড়বে, সার্ভিসেসও বাড়বে, রাইট? তো ওয়েজ ইনফ্লেশনকে, যেটা তোমাদের আমি অ্যাকচুয়ালি প্রথম দিকে পড়ালাম যে ডিমান্ড পুল ইনফ্লেশন, যেটা আমি পড়ালাম, কিন্তু ওয়েজ ইনফ্লেশনকে কিন্তু তোমরা কস্ট পুশ ইনফ্লেশনের সাথে কনফিউজ করে ফেলো না। ওয়েজ ইনফ্লেশন ইজ এ ডিমান্ড পুল ইনফ্লেশন, বাট কস্ট পুশ ইনফ্লেশনে ওয়েজকে আমরা কনসিডার করি, বাট দ্যাট ইজ নট ওয়েজ ইনফ্লেশন। ওয়েজ ইনফ্লেশন ইজ ডিমান্ড পুল ইনফ্লেশন, ওকে? ইট ইজ আ ভেরি টিপিক্যাল সিচুয়েশন। তো তারপরে আমরা যেটা কনসিডার করি সেটাকে আমরা বলি প্রাইসিং পাওয়ার ইনফ্লেশন। প্রাইসিং পাওয়ার, প্রাইসিং পাওয়ার ইনফ্লেশন কিছুই না, একটা বিজনেস প্রফিট মার্জিন বাড়াতে চায়, তার জন্য প্রাইস বাড়িয়ে দেয়, অলদো তাকে ট্যাক্সও বেশি দিতে হয়, এনিওয়ে, কিন্তু আহ, এটাকেই আমরা বলি প্রাইসিং পাওয়ার ইনফ্লেশন। তো দেখো একটা জিনিস, প্রাইসিং পাওয়ার ইনফ্লেশন কিন্তু যদি কখনো ডিপ্রেশন হয়, ইকোনমিক ডিপ্রেশন বা রিসেশন অথবা ফাইন্যান্সিয়াল ড্রপস হয়, সেক্ষেত্রে ফাইন্যান্সিয়াল ড্রপস, সেক্ষেত্রে প্রাইসিং পাওয়ার ইনফ্লেশন কাজ করে না। কেন কাজ করে না? যদি ডিপ্রেশন হয় তখন লোকের হাতে টাকা থাকে না, তো টাকা থাকলে সে, টাকা যদি না থাকে, সে যদি জিনিসের দাম বাড়ায়, তো সেটা কোনো লাভ হবে না, বিকজ পিপল আর নট গোয়িং টু পারচেজ দোজ, ওকে? So pricing power inflation only works when economy is growing and under normal and certain conditions, ঠিক আছে? এবার আসি সেক্টরাল ইনফ্লেশন। বাই দ্য ওয়ে, আই এম রিয়েলি সরি টুডে, আমার শরীর, আই এম নট ফিলিং ভেরি ওয়েল, বাট দ্যাট ইজ ওয়াই আই এম ল্যাগিং ইন স্পিচ, প্লিজ কোঅপারেট। আচ্ছা, সেক্টরাল ইনফ্লেশনে কি হয়, একটা প্রোডাক্ট, ওয়ান প্রোডাক্ট ডাইরেক্টলি ইম্প্যাক্টস আদার প্রোডাক্ট। যদি সেমিকন্ডাক্টর দাম বাড়ে, সেমিকন্ডাক্টর প্রাইস ইনক্রিজেস, প্রাইস অফ মোবাইল ফোন ইনক্রিজেস, এটাকে বলে সেক্টরাল ইনফ্লেশন, ঠিক আছে? আরো আছে, জেনেই নাও। এরপরে আমরা আসি বটল নেক ইনফ্লেশনে। ঠিক আছে, বটল নেক ইনফ্লেশনে যেটা হয়, সাপ্লাই ফলস ড্রাস্টিক্যালি, ডিমান্ড তো বেড়েই চলেছে, সরি, হ্যাঁ, ডিমান্ড তো বেড়ে চলেছে, বাট সাপ্লাই ইজ ডিক্রিজিং। So when demand increases and supply decreases, what happens? There is a rise in price. Hold on a moment. So when demand increases, supply decreases, rise in price. আর আমরা সেক্টরাল ইনফ্লেশনে কি বলছি, এই সরি, বটলনেক ইনফ্লেশনে কি বলছি? বটলনেক ইনফ্লেশনে বলছি সাপ্লাই ফলস ড্রাস্টিক্যালি, বাট maybe demand may not increase, but demand remains constant. সেক্ষেত্রেও প্রাইস will increase, এটাকে আমরা বলি বটলনেক ইনফ্লেশন। এবারে আমরা আসি হেডলাইন ইনফ্লেশনে। ঠিক আছে, হেডলাইন ইনফ্লেশন কিছুই না,
measurement of total inflation, including food, fuel, other commodities. That is rise in the price of all the commodities. ঠিক আছে, আরেকটাকে আমরা বলি কোর ইনফ্লেশন। কোর ইনফ্লেশন হচ্ছে নন ফুড ইনফ্লেশন। কোর ইনফ্লেশনকে আরেকটা কথা বলা হয় যেটাকে আমরা বলি নন ফুড অর আন্ডারলাইন ইনফ্লেশন। ঠিক আছে, এটার মধ্যে এক্সেপ্ট ফুড অ্যান্ড ফুয়েল বাকি সবকিছু ধরা হয়, আদার্স রাইজ ইন প্রাইসেস। ওকে, তো বোঝা গেল কিছুটা। এবারে মেজার্স কিসের মেজার্স নেবে টু কন্ট্রোল ইনফ্লেশন? প্রথমে আমরা বলি ফিসকাল পলিসি, যেটা খুবই ইম্পর্টেন্ট। ফিসকাল পলিসির মধ্যে প্রথম যেটা আসে সেটা হচ্ছে ফিসকাল ডেফিসিট রিডিউস করা। ফিসকাল ডেফিসিট কাকে বলে? এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট। যদি এক্সপোর্ট বেশি থাকে ইম্পোর্টের থেকে, যে টাকাটা থাকে সেটা ফিসকাল ডেফিসিট। যেমন এক্সপোর্ট যদি 10 টাকা হয়, ইম্পোর্ট 5 টাকা হয়, তাহলে ফিসকাল ডেফিসিট 5 টাকা। বোঝা গেল? আচ্ছা, পরের যে সেকশনটা আসে সেটা হচ্ছে ডিক্রিজিং পাবলিক এক্সপেন্ডিচার। ঠিক আছে, বা এরই মধ্যে একটা পয়েন্ট ঢুকে যায়, সেটা হচ্ছে ইনক্রিজ ইন সাপ্লাই অফ গুডস অ্যান্ড সার্ভিসেস। থার্ড পয়েন্ট আমরা যেটা বলি পপুলেশন প্ল্যানিং। You all know that India is having a high demographic dividend. So what is demographic dividend? Demographic dividend is a certain age group who are willing to work, but they are not able to get proper jobs, because in India there is a huge problem of disguised unemployment as well as regular unemployment. Okay, so population planning is very important for a country like India. Fourth point কি আসি? Price control policy. এর মধ্যে প্রাইস কন্ট্রোল পলিসির মধ্যে একটা জিনিস তোমরা ইকোনমিক্সে হারদম পড়েছো, সেটাকে বলি প্রাইস সিলিং। ধরো গভর্নমেন্ট বলে দিল যে চিনি, সুগার যাই হয়ে যাক না কেন, ইউ ক্যান নট এক্সিড 50 রুপিস। ওকে, তো সুগার চিনি যদি বিক্রি করতে হয় রিটেলারদের, তাকে 50 টাকার কমই বিক্রি করতে হবে। সো দিস 50 rupees is the price ceiling, and in this way price is sometimes controlled by government. This is called price control policy. ওকে, তো এটা গেল ফিসকাল পলিসি। 2 নম্বরে আসি। 2 নম্বরে আমরা যেটা বলি সেটা হচ্ছে মনিটারি পলিসি। ওকে, তো মনিটারি পলিসি ক্ষেত্রে সাধারণত যেটা করা হয় সেটা হচ্ছে গ্রেটার কস্ট অফ ব্যাংক বড়োইং ইন দ্য ব্যাংক। ঠিক আছে,
তার মানে কিছুই না ইন্টারেস্ট রেট বাড়ানো। ঠিক আছে, আরো কিছু টুল ইউজ করা হয় যেটা আরবিআই ইউজ করে, লাইক এসএলআর, সিআরআর, রেপো, রিভার্স রেপো, হ্যাঁ, ওপেন মার্কেট অপারেশনস, সরি নট ওএমআর, ওপেন মার্কেট অপারেশনস। ঠিক আছে, মানে মোদ্দা কথা হচ্ছে যে লিকুইডিটি ইন দ্য মার্কেট এইটাকে ডিক্রিজ করতে চায় আরবিআই। লিকুইডিটি যেই কমবে ইনফ্লেশনও সঙ্গে সঙ্গে কমতে থাকবে। এটাই হচ্ছে মনিটারি পলিসির একটা পার্ট। ঠিক আছে, তো আরো একটা কনসেপ্ট আছে, এটা তোমাদের আপাতত না জানলেও চলবে, যেটাকে আমরা বলি ভ্যারিয়েবল রিজার্ভ রেশিও। ঠিক আছে, তো এটা আমি যখন তোমাদের ব্যাংকিং অ্যাওয়ারনেস পুরোপুরি পড়াবো তখন এটা এই কনসেপ্টটা আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। সাধারণত যে সেন্ট্রাল ব্যাংক যেটা করে, যে রিজার্ভেশন যেটা, সেটাকে বাড়ায়, ইনক্রিজ ইট। ধরো ফরেক্স আছে, কিছু কিছু ফরেক্স পারচেস করে নিল, সেটা স্টোর করে নিল, ফলস্বরূপ ফরেক্স বাড়লো, মার্কেটে লিকুইডিটি কমলো, আর আলটিমেটলি গোল একটা লিকুইডিটি কমানো, সেক্ষেত্রেও ইনফ্লেশন খানিকটা কন্ট্রোলে আসে। এনিওয়ে, এই এই পুরো এর যে ডিটেল কনসেপ্টটা আছে সেটা তোমাদের আমি ব্যাংকিং অ্যাওয়ারনেসে বোঝাবো। এখন আমি যেটা বোঝাচ্ছি তোমাদের সেটা হচ্ছে জাস্ট আগের ভিডিওটাকে পুরোপুরি রেকগনাইজ করার জন্য, বা ভালোভাবে বলতে পারো খুব সিম্পল ল্যাঙ্গুয়েজে ডাইজেস্ট করার জন্য। ঠিক আছে, আরো একটা জিনিস হয়, সেটাকে আমরা বলি সাপ্লাই ম্যানেজমেন্ট থ্রু ইম্পোর্টস। ঠিক আছে, তো এখানে তোমাদের অনেকের মাথায় এটা আসতে পারে যে ইম্পোর্টস কমালে বোধহয় ইনফ্লেশন কমবে, কিন্তু না, ধারণাটা ভুল। এখানে ইম্পোর্টস বাড়ানো হয়, ইম্পোর্টস বাড়ানো হয় শর্ট টার্ম, টু কন্ট্রোল ইনফ্লেশন। আবারও বলছি, ইম্পোর্ট কিন্তু ইনফ্লেশন কমানোর জন্য কমানো হয় না, ইম্পোর্ট বাড়ানো হয় কিছু পার্টিকুলার প্রোডাক্টের শর্ট টার্মের জন্য। ইম্পোর্ট বাড়ানো হয় টু কন্ট্রোল ইনফ্লেশন, এবং সেই ক্ষেত্রে কি হয়, ইম্পোর্ট ডিউটিতে কিছুটা ছাড় দেওয়া হয়, রাইট? So there are reduction in import duties because imports will become cheaper and it will help in containing inflation. Okay, তো এবার আমরা কিছু টার্মস দেখে নিই। তোমরা যারা 12 যাদের ইকোনমিক্স আছে বা 11 আছে, তারা এই টার্মটা সবাই শুনেছো, ডিফ্লেশন, রাইট? ডিফ্লেশন মানে কিছুই না, ডিক্লাইন ইন প্রাইসেস। ঠিক আছে, আর ডিফ্লেশনের এক্সাক্ট অপোজিট হচ্ছে ইনফ্লেশন, রাইট? তো ধরো এই লিকুইডিটি কমাতে কমাতে বা মানি সাপ্লাই কমাতে কমাতে এমন একটা স্টেজে চলে গেল যেখানে প্রাইসেসই জিনিসের কমতে আরম্ভ করলো প্রচন্ড রকম পরিমাণে, সেটাকে আমরা ডিফ্লেশন বলি। ডিফ্লেশনের কিছু কারণ আছে, ধরো ডিক্রিজ যেটা হয়, ডিক্রিজ ইন গভর্নমেন্ট স্পেন্ডিং, ইনভেস্টমেন্টস, রাইট? আর ডিফ্লেশন ইজ ওয়ার্স দ্যান ইনফ্লেশন বিকজ deflation will lead to unemployment.
তোমাদের একটা হোম টাস্ক রইলো, এই ডিফ্লেশন সম্বন্ধে একটু ডিটেলে পড়াশোনা করো, পুরোটা আমি পড়াবো না, ঠিক আছে? আর তাও আরেকটা পয়েন্টও বলে দিচ্ছি, যদি ইনফ্লেশনের জায়গায় ডিফ্লেশন হয়, ইট উইল লিড টু আ ডিপ্রেশন, ইকোনমিক ডিপ্রেশন অর রিসেশন। ওকে, বাকিটা রিসার্চ করো। তো আরেকটা টার্ম জানো, স্ট্যাগফ্লেশন। কিছুদিন আগে ইন্ডিয়াতে এই অবস্থায় ছিল। স্ট্যাগফ্লেশন কিছুই না, স্লো ইকোনমিক গ্রোথ, হাই আনএমপ্লয়মেন্ট। ওকে, কিন্তু স্ট্যাগফ্লেশনে ইনফ্লেশন ইনক্লুডেড থাকে। একদিকে ইকোনমিক গ্রোথ কমছে, আনএমপ্লয়মেন্ট বাড়ছে, কিন্তু ইনফ্লেশন একটা স্টেবল জায়গায় আছে, এটাকে আমরা বলি স্ট্যাগফ্লেশন। আর আরেকটা টার্ম আছে যেটাকে আমরা বলি ডিসইনফ্লেশন। Disinflation is something when inflation occurs slowly, ঠিক আছে? মানে জিনিসের দাম বাড়ছে, prices are increasing, prices are increasing but taking time. ওকে, এটাকে আমরা আরেকটা জিনিসও বলি যে ইন শর্ট টার্ম, মানে ইনফ্লেশন হ্যাজ রিডিউসড ইন শর্ট টার্ম has marginally reduced করে দাও, marginally reduced in short term. So it is some nothing but this, it is describing periods of slowing inflation. Okay, this is called disinflation. এবারে আসি রিফ্লেশন। Reflation is simulating the economy by increasing money supply. ঠিক আছে? তোমাদেরকে যখন আমি প্রথম ভিডিওটা করাচ্ছিলাম বলেছিলাম ফিসকাল স্টিমুলাস, মনিটারি স্টিমুলাস, যখন গভর্নমেন্ট মোর ইকোনমিতে যখন মানি পাম্পিং করে, সেটাকে আমরা বলি রিফ্লেশন, রাইট? এবং একটা লাইন তোমরা লিখে নাও, এটা পরীক্ষায় লিখে আসতে পারো, যে রিফ্লেশন ইজ কনসিডার্ড অ্যাজ অ্যান অ্যান্টিডোট টু ডিফ্লেশন। যদি কোনোভাবে ডিফ্লেশন হয়, সেক্ষেত্রে গভর্নমেন্ট তখন পাম্পিং করতে শুরু করে টাকা মার্কেটে, যা, এবং সেটাকেই আমরা রিফ্লেশন বলি। তো তোমরা যদি এটাকে একটা ছোট্ট ক্রোনোলজিক্যাল অর্ডারে দেখো, তো প্রথমে ডিফ্লেশন আছে, সেখান থেকে রিফ্লেশন এলো, দিয়ে আবার একটা সুটেবল ইনফ্লেশন তৈরি হলো। ইনফ্লেশনটা কেন ইম্পর্টেন্ট আমি পরে বলছি। আচ্ছা, এই গেল রিফ্লেশন। এর পরের কনসেপ্ট হচ্ছে অ্যাগফ্লেশন। অ্যাগ মানে হচ্ছে এগ্রিকালচার, তাহলে অ্যাগফ্লেশন কি দাঁড়ালো? রাইজ ইন প্রোডাক্টস রিলেটেড টু এগ্রিকালচার। ওকে, এটাকে বলে অ্যাগফ্লেশন। এরপরে একটা জিনিস দেখো, ইনফ্লেশন হেজিং বা ইনফ্লেশন হেজ। ইনফ্লেশন হেজ কিছুই না, সার্টেন অ্যাসেট, মে বি এ সার্টেন অ্যাসেট,
বা এখানে তোমরা অ্যাসেটের জায়গায় বলতে পারো সার্টেন ইনভেস্টমেন্ট which will appreciate land, oil, natural gas, gold, etc. এটাকে বলে ইনফ্লেশন হেজ। ঠিক আছে, তো যেগুলো হার্ড অ্যাসেটস ইন জেনারেল লাইক হার্ড অ্যাসেটস হ্যাভ এক্সেলেন্ট ইনফ্লেশন হেজ। হার্ড অ্যাসেটের ইনফ্লেশন হেজ অনেক হাই। ওকে, তো আমরা ভিডিওর প্রায় শেষের দিকে। এবারে জেনে নাও জিডিপি ডিফ্লেটার। ঠিক আছে, জিডিপি ডিফ্লেটারের একটা নাম আছে, সেটাকে আমরা বলি ইমপ্লিসিট প্রাইস ডিফ্লেটার। ঠিক আছে, এটা দিয়ে কি করা হয়? ইনফ্লেশন মেজার করা হয়। ইনফ্লেশন কি করে মেজার করা হয়? চলে আসি এই ফর্মুলায়। এই যে ইনফ্লেশন মেজার করা হয়, এবং এটাই হচ্ছে আমাদের জিডিপি ডিফ্লেটার বা ইমপ্লিসিট প্রাইস ডিফ্লেটার। ভেরি সিম্পল, রাইট? তো আরেকটা কনসেপ্ট জেনে রাখো, হোর্ডিং। হোর্ডিং মানে একটা জিনিস জমিয়ে রাখা, এবং সেটার যখন ডিমান্ড বেড়ে যাবে, সাপ্লাই কমে যাবে, সেটাকে বেশি দামে বিক্রি করা, সেটাই হচ্ছে হোর্ডিং, রাইট? সো হোর্ডিং জেনারেলি করা হয় ডিউরেবল আর নন পেরিশেবল প্রোডাক্টস। কোভিড এর সময় মাস্ক হোর্ডিং হচ্ছিল। ঠিক আছে, হ্যাবি ফ্লু বলে একটা মেডিসিন ছিল, হোর্ডিং হচ্ছিল। ম্যালোপিরাভির হোর্ডিং হচ্ছিল। ইনফ্যাক্ট when I suffered from COVID, not me actually, I was mildly attacked, but when my parents are suffering from COVID, I had to buy Fabiflu, the medicine Fabiflu in black. I had to give extra price for that medicine. So that was hoarded, right? So we generally say that from the declining purchasing power of money creating shortage of the hoarded goods. So they can sell it later when there is a reduction in supply of the product at a higher price. So that is hoarding and nothing else. তো আর একটাই কনসেপ্ট আছে, সেটাকে আমরা বলি ফিলিপস কার্ভ। দেখা যাক ফিলিপস কার্ভ কি। ফিলিপস কার্ভ হচ্ছে রেট অফ আনএমপ্লয়মেন্ট is inversely proportional to rate of inflation. বোঝা গেল? তো ইনফ্লেশন বাড়লে আনএমপ্লয়মেন্ট বাড়ে না, ইনফ্লেশন কমলে আনএমপ্লয়মেন্ট বাড়ে, কিন্তু কোনোটাই অতিরিক্ত ভালো নয়। হাইপার ইনফ্লেশন হলে আবার সেটাও প্রবলেম। ফিলিপস কার্ভ কি বলছে সেটা দেখা যাক, ভালো করে বোঝো। কার্ভটাই আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। তো এখানে আমরা একটা ইন্ডিকেটর নিচ্ছি, যেটাকে আমরা বলছি ইনফ্লেশন রেট। টানলাম গ্রাফ, ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, আর এটাকে পার্সেন্টেজ ধরো, আর এখানে আমরা নিলাম আনএমপ্লয়মেন্ট রেট। পার্সেন্ট, এখানে আমি সাপোজ লিখলাম 3, 4, 5, 6। ওকে, এখানে লিখলাম 2, মেবি 3, 4, 5, 6, 7। এবার ফিলিপস কার্ভ যেটা বলছে সেটা হচ্ছে, কার্ভটা হচ্ছে এইরকম।
ওকে, সো অ্যাট 1 এগুলো সব পার্সেন্ট কিন্তু 2%, 3%, 4%, 5%, 6%, 7%। তো ধরে নাও 2% আপাতত ইনফ্লেশন আছে। ঠিক আছে, বা আমি ধরে নিলাম 5% ইনফ্লেশন আছে, ছেড়ে দাও, 2% পরে আসছে। 5% ইনফ্লেশন আছে, গ্রাফটাকে আমি নামালাম, দেখা গেল 3% আনএমপ্লয়মেন্ট রেট, কিন্তু ইনফ্লেশন কমে গেল, ইনফ্লেশন কমে 2% হয়ে গেল। তো যখন 2% ইনফ্লেশন হবে তখন আনএমপ্লয়মেন্ট রেট বেড়ে গিয়ে 5% হয়ে যাবে, and that is the reason rate of unemployment is inversely proportional, 1 by, inversely proportional হবে এটা, 1 by rate of inflation. So inversely proportional to the rate of inflation, not directly proportional. বোঝা গেল ফিলিপস কার্ভ? So what is Phillips curve? If question comes in your examination paper that what is Phillips curve, you can draw this diagram and you can write that it is a historical inverse relationship between the rate of unemployment and the rate of inflation in an economy. Stated simply, the lower the unemployment in an economy, the higher the rate of inflation, right? So if there is a 5% unemployment, so there is 2% inflation. But if there is 3% unemployment, we can see that there is 5% inflation. So lower the unemployment, unemployment যদি কম হয় ইনফ্লেশন বেশি থাকবে। ঠিক আছে, so this is known as Phillips curve. Okay, so এইবারে তোমাদেরকে আমি একটা কোশ্চেন দেবো, তোমরা এই দুটো ভিডিও ভালো করে দেখলে নিশ্চয়ই। এই ভিডিও দুটো তোমাদের আমি বানিয়ে যে দিলাম, এই ভিডিও দুটো আশা করছি তোমরা ভালো করে দেখলে। এইবার এই দুটো ভিডিও মিলে যে তোমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, সেই আন্ডারস্ট্যান্ডিং আর কিছুটা নিজের রিসার্চ। সি, my duty is to teach you certain things, but there are certain efforts which you will have to give to master that, right? So I will give you 3 questions to write. You will send me in the mail ID, I will evaluate those questions. After that I will tell you something which is very important for your entire life. So the first question is, you have to do a research, little bit of research to make this question fruitful. That is, explain what happened to the world economy in the 2010s. How are 2020 seemingly different now? Okay. My second question would be, what is the sanctity of the rich world inflation target of 2%? I told you in my first part, explain analytically. By explain, just explain it. You don't have to give the analytics. Just explain it. I told you about fiscal stimulus, right? So, my third question is, hold on a moment. In what manner can governments
prepare for an uncertain world economy in coming decades. Okay, analyze and speculate. So all these questions can be of 15 marks. Now you will send me the answers at pandclasses at the rate of gmail.com. Okay, if you have any doubt, send it to me in this email ID. I will revert within 24 hours. Now let me tell you something. দেখো তোমাদের মধ্যে অনেকের হয়তো এই প্রশ্নটা আসতে পারে যে স্যার আপনি অনেক বেশ কমপ্লিকেটেড টপিকস ইউজ করেন, মানে নিয়ে ভিডিও বানান, দ্য টপিকস আর রিয়েলি কমপ্লিকেটেড অ্যান্ড ডিফিকাল্ট। দেখো তোমাদের একটা জিনিস বলি, একটা ইজি টপিক সেটা তুমি মোর অর লেস পড়ে হোক বা কোনো আর্টিকেল পড়ে হোক হয়তো তুমি উদ্ধার করে নিতে পারবে। ইউ ক্যান ইজিলি হান্ট ইট ডাউন, বা এটা হয়তো সব জায়গায় অ্যাভেলেবেলও থাকবে। কিন্তু যখন আমরা ম্যাক্রো পার্সপেক্টিভে দেখি, কমপ্লিকেটেড টপিককে সহজ করে বোঝানোর জন্যই তো আমি বা আমার ক্লাস। And to master yourself in terms of education, you have to understand complicated topics. The main reason I made the entire video on inflation because তোমাদের ইনফ্লেশন সম্বন্ধে যদি একটা ভালো গ্রাফ না তৈরি হয়, হয়তো প্রথম ভিডিওটা অসুবিধা হতে পারে। তো আমি তোমাদের রেকমেন্ড করব প্রথম ভিডিওটা দেখো একবার, ফার্স্ট ভিডিও, দেন ওয়াচ দ্য সেকেন্ড ভিডিও and then watch the first video again, right? One, step two, step three, then attempt the questions. যা পারবে লেখো, যতটা পারবে লেখো, কিন্তু লেখো। And if you have any doubts, ask me. I am ready to answer those, don't worry. But you know, if you are preparing for examinations like DU entrance or JNU entrance, these questions can come. তো তখন কি তোমরা ছেড়ে দিয়ে আসবে যে জানি না বলে, ওয়ার্ল্ড ইকোনমি থেকে প্রশ্ন এসছে বলে ছেড়ে দিয়ে আসবে না, লিখতে হবে। এবং আমি পুরো এই টপিকটা ওয়ার্ল্ড ইকোনমি ট্রানজিশনের ওপরে বা ট্রান্সফরমেশনের ওপরে যা তোমাদেরকে মেটেরিয়ালস দিয়ে দিলাম, এগুলো স্ক্রিনশট নিয়ে রাখো। হোপফুলি এর থেকে তোমরা লিখে আসতে পারবে এবং উত্তর ভালোই হবে। যদি কেনেজিয়ানস মডেল, এটা অলদো আমি তোমাদের একটা জিনিস বলে দিই, কেনেজিয়ানস মডেল ইজ এ টপিক অফ পিওর ইকোনমিক্স। ওকে, তো দরকার নেই আপাতত মডেলটাকে রপ্ত করে, যদি কনফিডেন্ট না থাকো পরীক্ষায় যে আমি এই মডেলটা লিখতে পারবো, তাহলে লিখো না, জাস্ট ফিজিক্যাল স্টিমুলাসের কথা বলে দিয়ে পরের পার্টে চলে যাবে যদি কনফিডেন্ট না থাকো। আর যদি কনফিডেন্ট থাকো দ্যাট ইজ ফাইন। তো এটা ইনফ্লেশন, তো এই দুটো ভালো করে দেখো। আমি কোন রকম অ্যানালিটিক্সে ইচ্ছে করেই যাইনি, ইনফ্লেশনে আরো অনেক কিছু আছে, সেগুলো আমরা আস্তে আস্তে যখন ব্যাংকিং এর সব চ্যাপ্টার পড়বো তখন আমরা সেগুলো ভালো করে আরো ডিটেলে শিখবো। So there is a lot to learn. Okay, so thank you. Like, comment, share, subscribe and ask your doubts. All the best.